আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরোজুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের অর্থাৎ দিন শেষের সর্বশেষ খবরাখবর। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ফার্ম আলী জহির আশরাফ এন্ড কোং এর ম্যানেজিং পার্টনার পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ আলী এফসি এর সঙ্গে। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম আলী ভাই। জি, ধন্যবাদ হিরোজুম্মান এবং ২১-এর দর্শকদের। জি আলী ভাই, প্রথমেই জানতে যাচ্ছি, আজকে আপনি জানেন যে ডিবি এর পক্ষ থেকে ডিসকাশনের ব্যবস্থা করা হয়েছে, যেখানে অনেক ডিস্টিংগুইশড গেস্ট রয়েছে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, সম্মানিত ফেলো সিপিডি, উনি পুঁজিবাজার স্থিতিশীলতা ফেরানোর জন্য বেশ কয়েকটি পয়েন্ট বলেছেন। এর মধ্যে প্রথম যে পয়েন্টটি রয়েছে, বড় বড় বিনিয়োগকারীদের পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করতে আগ্রহী করা, ব্রিজ ফাইন্যান্সিং যেন পুঁজিবাজার থেকে হয়, বাধ্যতামূলক পুঁজিবাজার থেকে অর্থায়ন করা যখন কোম্পানির আকার বড় হবে। আপনি এই বিষয়ে কি বলবেন? অ্যাকচুয়ালি এটা বাংলাদেশে আগে একটা বিদ্যমান ব্যবস্থায় ছিল। যেমন আইসিবি আগে ব্রিজ ফাইন্যান্সিং করতো, তারপরে ইকুইটি নিত। কোম্পানি যখন লিস্টিং হতো তখন আইসিবি কিছু শেয়ার রেখে বোর্ডে থাকতো আর কিছু শেয়ার বাজারে বিক্রি করে দিত। এবং বিডিটিএল, যেটা শিল্প ব্যাংক, ব্রিজ ফাইন্যান্সিং এর পারপাসে করা হয়েছে। বাংলাদেশে একটি মাত্র ইনভেস্টমেন্ট ব্যাংক, সেই কারণে এই মেথডটা খুব আগায় নেই। উনি যে কথাটা বলেছেন এইগুলো একদম প্রাগৈতিহাসিক প্রসেসের একটা অংশ। ফার্স্ট ব্রিজ ফাইন্যান্সিং করো, কোম্পানিটা যখন প্রফিটে আসবে তখন শেয়ার বাজারে ক্যাপিটাল প্লট করো, তারপর ইয়ে করো। ইটস এ গুড প্রসেস, বাট ইট হ্যাজ টু বি মেনটেন মেটিকুলাসলি। অ্যানাদার থিং ইজ দ্যাট আমাদের মাত্র একটা ইনভেস্টমেন্ট ব্যাংক আইসিবি, আর কোনো ইনভেস্টমেন্ট ব্যাংকে নেই। শিল্প ব্যাংক এখন আগের অবস্থা নাই। সুতরাং এখানে কোনো ইকুইটি গভর্নমেন্ট ইনজেক্ট করে না, এরা কোনো ফাংশনিং করতে পারে না। এটা হচ্ছে বড় ধরনের লিমিটেশন। জি, আপনি একটি মাত্র ইনভেস্টমেন্ট ব্যাংক বলছেন, এক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠানের কথা বলছেন। আপনার মতে আরো কয়েকটি, আর কতটি হলে আসলে বাজারে হয়তো বা ব্রিজ ফাইন্যান্সিংকে আরো জনপ্রিয় করা যাবে? আর আরেকটু আপনি বলছিলেন লিমিটেশন নিয়ে, কি কি লিমিটেশনের কারণে এই ব্রিজ ফাইন্যান্সিং জনপ্রিয় হয়নি বলে আপনি মনে করেন? বেসিক্যালি দেখা গেছে যে আমাদের যে রাষ্ট্রীয় ব্যাংকগুলো যেরকম সচরাচর পলিটিক্যাল এমফাসিস হয়ে যারা রাজনৈতিক মতবাদ পুষ্ট হয়, তাদের কোম্পানিগুলোকে ফাইন্যান্সিং করা হয়। তাদের কোম্পানিগুলোকে যখনই ফাইন্যান্সিং করা হয়, তো তাদের এই ফাইন্যান্সিং এর কারণে এগুলো অনেক সময় সিক হয়ে যায়, দুর্বল হয়ে যায়, প্রপার ম্যানেজমেন্ট থাকে না। অর্থাৎ যে অর্থটা পাওয়ার যোগ্য তাকে না দিয়ে রাজনৈতিক বিবেচনায় অনেক সময় এসব ব্রিজ ফাইন্যান্সিং করা হয়েছে, যেটা একটা বড় লিমিটেশন। এখন যেটা হবে, প্রাইভেট কিছু ইনভেস্টমেন্ট ব্যাংক আসা উচিত, যারা ব্রিজ ফাইন্যান্সিং এবং ইকুইটি ফাইন্যান্সিং, অন্যান্য ফাইন্যান্সিং করতে পারে। যদিও ভেঞ্চার ক্যাপিটাল বিভিন্ন ধরনের নতুন কোম্পানি খোলার চেষ্টা করা হয়েছে, এদের ক্যাপাসিটি অসম্ভব ছোট, এরা কিছুই করতে পারেনি বাংলাদেশ ইকোনমির জন্য। জি। আর আলী ভাই, আরেকটি বিষয় বলা হচ্ছে যে কোনো কোম্পানির আকার যখন বড় হবে, অর্থাৎ আমি ধরে নিলাম পেইড আপ ক্যাপিটাল যখন ৩০০ কোটি টাকা ৫০০ কোটি টাকা হবে, তখন বাধ্যতামূলক পুঁজিবাজারে আসতে হবে। এরকম বাধ্যবাধকতা আরোপ করা যায় কি বেসরকারি গ্রুপের বড় বড় কনগ্লুমারেটকে? হ্যাঁ, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে, যেহেতু বাংলাদেশে একমাত্র ওরা ইকুইটিতে ব্যবসা করে না, ওরা ব্যবসা করে লোন ডাইভার্সিফিকেশন করেছে। ধরেন একটা কোম্পানি যদি 10টা কনসার্ন থাকে, একটা কনসার্ন ভালো আছে, ও ও দিয়ে বেশি করে লোন নিয়ে আরেকটা কোম্পানিতে ডাইভার্সিফিকেশন করে, সেখানে দেখা যায় স্পন্সর ইকুইটি। এইসব জাগলারি অ্যাকাউন্টিং ইঞ্জিনিয়ারিং না করে একটা সুন্দর প্রসেস করা যেতে পারে, যেটা হচ্ছে যেসব কোম্পানির টোটাল ইনভেস্টমেন্ট সাইজ 300 কোটি টাকা বা 400 কোটি টাকা আজকের প্রয়োজনে যাবে, পেরিয়ে যাবে, তাদেরকে একটা ম্যান্ডেটরি দেওয়া উচিত যে তুমি 40% পুঁজিবাজার থেকে নাও, 40% ব্যাংক থেকে নাও, 20% তুমি নিজে ফাইন্যান্সিং করো। দ্যাট ওয়াজ এ গুড কম্বিনেশন। এটা যদি হয় তাহলে কোম্পানিগুলো ক্লাসিফাইড হয় না, ইন্টারেস্ট পেমেন্টের চাপ পড়ে না, ইনস্টলমেন্ট পেমেন্টের চাপ পড়ে না, এবং অর্থনীতিও একটা গতিশীল থাকে। আমার ধারণা এটাকে একটু রিঅর্গানাইজ করে আগানো উচিত। জি আলী ভাই, আরেকটি বিষয় জানেন আপনি, গত 22শে মে অর্থ মন্ত্রণালয় সরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে, সরকারি শেয়ার পুঁজিবাজারে অফলোড করার জন্য আইসিবিকে দায়িত্ব দিয়েছে। এখন ওনারা ভাবছেন যে প্রথমত 5% করে গভর্নমেন্ট শেয়ার অফলোড করা হবে। বেশ কয়েকটি কোম্পানির লিস্টও দেওয়া হয়েছে। বাজারে যে অবস্থান, আজকেও দেখেছেন সূচক 40 পয়েন্ট কমেছে, লেনদেন হয় 300 কোটি টাকার নিচে। এই মুহূর্তে সরকারি শেয়ার যদি আসে,
ওভার সাপ্লাই হয়ে যাবে না? কারণ এখন তো কেনারই মানুষ নেই পুঁজিবাজারে। না, এটা সরকারি শেয়ার আসার জন্য সবচেয়ে বড় লিমিটেশন হচ্ছে সরকারের পলিসি। আপনাকে আমি বলতে চাই যে যেসব সরকারি কোম্পানি বাজারে আছে, এদের যে পরিমাণ ক্যাপিটাল ডাইলিউশন হয়েছে এবং রেভিনিউকে ডিডাকশন করা হয়েছে, সরকার যদি এই ধরনের প্রসেস নেয় তাহলে তাদের শেয়ার বাজারে আপলোড করাই উচিত না। যেমন ধরেন ডেসকো, তিতাস, সাবমেরিন কেবল, এগুলো ভালো ভালো সরকারি কোম্পানি বাজারে ছিল। দেখা গেল ওরা যখন রেভিনিউ গ্রোথের দিকে যায়, ওদের বিআরটি দ্বারা রেভিনিউ ডিডাকশন করে। অন দ্য আদার হ্যান্ড, সরকার যেহেতু এদের প্রাইসটাকে রেশনিং করে, সরকার আবার ফান্ডিং করে বড় বড় প্রজেক্টে এই কোম্পানিকে। সরকার আবার এদের থেকে ইকুইটি ডাইলিউশন করে। যেমন ধরেন একটা শেয়ার বাজারে চলে 150 টাকা, সাবমেরিন কেবল নিয়ে গেছে 170 টাকা দিয়ে। তো বরং এই ধরনের কোম্পানি ডাইলিউট করে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করতেছে। যিনি এই পলিসি বা প্রসেস দিয়েছে, ওনাকে প্রথম ঠিক করতে হবে যে আমি ইনফ্লেশনের সাথে সাথে সরকার যে প্রাইসিং করে তাদের রেভিনিউ সাইডটা, সেটাকে আপ করতে হবে। যেমন ধরেন ডেসকো যদি এখন বিদ্যুৎ বিক্রি করে লস করে, তো এই শেয়ার বাজারে দিলে মানুষ তো লস। কিন্তু ডেসকোর যে অ্যাসেট, এটা যে ইকুইটি হোল্ডার, যদি রেভিনিউ মার্কেট ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্ট করতো, ডেসকোর শেয়ার থাকতে এখন 400 টাকা। অনেক বিনিয়োগকারী লং টার্ম ডেসকোর শেয়ার কিনে এখন নিশ্চয় হয়ে গেছে। সরকার প্রথমত এটা মুখে বললে তো হবে না, অ্যাসেট দিয়ে তো কাজ হবে না, ডিভিডেন্ড দিতে হবে, রেভিনিউ ঠিক করতে হবে। সেই সাইডগুলো ঠিক না করে এই ঢালাওভাবে বাজারে নিয়ে আসক, এগুলো হচ্ছে তাত্ত্বিক কথাবার্তা, বাস্তবতা বিবর্জিত। জি, এক্ষেত্রে আপনি এগুলো করতে হবে। জি, আপনি ডিভিডেন্ড এবং রেভিনিউ কথা ঠিক রেখে বলছেন। এক্ষেত্রে যদি আমরা উল্টোভাবে দেখি, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যেগুলো আমাদের দেশে পরিচালনা হচ্ছে, এই ক্ষেত্রে যে সরকারি শেয়ার রয়েছে, সেই শেয়ারগুলো অফলোড করলে তো এই দুইটি বিষয় ঠিক থাকবে মনে হয়। সেটি পুঁজিবাজারের জন্য ভালো হতে পারে। মাল্টিন্যাশনাল আপলোড করে যেখানে সরকারের শেয়ার আছে সেটা ঠিক আছে। সরকার আর যেসব কোম্পানি এখানে ব্যবসা করতে চায় মাল্টিন্যাশনাল, তারা আসুক। যেমন ধরেন এইচএসবিসি নেপাল স্টক এক্সচেঞ্জে লিস্টেড, অ্যাস্ট্রাজেডার ব্র্যান্ড লিস্টেড, আমরা এখানে নাই। হোয়াই? তারা এখানে ব্যবসা করে নিয়ে যাচ্ছে, আমরা কিছুই পাচ্ছি। জি, জি। আরেকটি বিষয় নিয়ে আসতে যাচ্ছি। গত সপ্তাহে বৃহস্পতি 21শে মে ব্যাংক অফ নিউ ইয়র্ক মেলন, আপনি জানেন যে বিশ্বের সবচেয়ে বড় কাস্টোডিয়ান, তারা তাদের সাব প্রতিনিধি এইচএসবিসি সহ বিসিসির সাথে বসেছে, T+1 নিয়ে কথা বলেছে। T+1 কিভাবে চালু করা যায়, T+1 আসলে পুঁজিবাজারের সাথে কতটা অ্যাডাপ্টেবিলিটি আছে। আপনার মতে এই মুহূর্তে T+1 চালু হলে লেনদেনের গতি বাড়তে পারে কিনা? এটা ব্যাপার হচ্ছে, এটা যদি চালু করা হয়, এটা নিয়ে আমরা আগে একবার কাজ করেছিলাম। যেসব কোম্পানি বড় বড় সাপ্লাই বেশি আছে তাদেরকে এই সুবিধা দিতে পারে, যাতে ফ্রি প্লট কম, তাদেরকে এটা দিলে বাজারে স্পেকুলেশন হবে, গ্যাম্বলিং হবে। সে ধরনের স্কয়ার ফার্মা, যারা বড় বড় কোম্পানি, ড্রাগ ব্যাংক যারা আছে বড় বড়, এদেরকে দিলে বাজারে গতিশীলতা আসবে। এবং সবাইকে ঢালাওভাবে না দিয়ে, যাদের ফ্রি প্লট অন্তত পক্ষে 3 থেকে 4 কোটি শেয়ার বাজারে আছে, ওদেরকে দিলে হয়তো বাজারে এটা একটা বড় ধরনের কাজ করবে। আর যদি সবাইকে ঢালাও ভাবে দেয়, তাহলে বাজারে এটা একটা স্পেকুলেশন তৈরি হবে, বাজারে একটা অস্থিরতা তৈরি হবে এবং ক্ষুদ্র বিনিয়োগকারী এখানে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। জি, সর্বশেষ আপনার কাছে 1 মিনিটে জানতে চাচ্ছি, পুঁজিবাজারে যে ক্রমান্বয়ে দরপতন হচ্ছে, এই দরপতন থামবে কোথায় বলে আপনার মনে হচ্ছে? আসলে আমরা দুইটা ভাবে অস্থিরতা আছি, একটা হচ্ছে ইকোনমিক্যাল অস্থিরতা, আর একটা হচ্ছে পলিসিগত। যারা পলিসি মেকার, তাদের কোনো স্টেবিলিটি নাই এবং তাদের ডে আফটার ডে যেসব ডিসিশন বাজারে আসতেছে, আমরা যেসব জিনিস বাজারে পাচ্ছি, এখানে কেউই লং টার্ম বিনিয়োগ করার জন্য আশাবাদী না। সবাই দেখতে যাচ্ছে কি হচ্ছে, কি হবে, কি পলিসি আসবে। তখন এটাকে শেষ করার জন্য একটা প্রপার রোড ম্যাপ আসলে, সরকার কিভাবে আগাচ্ছে এবং ইনভেস্টমেন্ট কিভাবে আগাচ্ছে, ব্যাংক কিভাবে আগাচ্ছে, যদি বিনিয়োগকারীরা বুঝতে পারে যে রাষ্ট্র একটা প্রপার লাইনের দিকে মুভ করতেছে, সে ধরেন 5 বছর 2 বছর হোয়াট এভার, তখন দেশে একটা পরিস্থিতি ক্রিয়েট হবে, পুঁজিবাজার একটা ভালো দিকে যাবে বলে আমি মনে করি। জি, আলী ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, ধন্যবাদ একুশে বিজনেসকে এবং কলা কৌশলী সবাইকে। থ্যাংক ইউ অল। সবাই শুভকামনা করি। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ আলী এফসি এর সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি। বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি নানা খবর নিয়ে আসছেন সাদিয়া লাবনী। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।